তো বর্তমান ভারতবর্ষে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় হলো ডিলিমিটেশন। ডিলিমিটেশন আমরা জেনে নিই প্রথমে ডিলিমিটেশনটা কি। বর্তমানে কেন্দ্র সরকার ডিলিমিটেশন বিল লোকসভায় আনার পরেও বিল কিন্তু পাস করতে অক্ষম হয়েছে। তাই বর্তমানে ভারতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিলিমিটেশন। ডিলিমিটেশনটা আসলে কি দেখো, ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ হলো একটি দেশ বা বিভিন্ন রাজ্যের এলাকাগুলির যে ভৌগোলিক সীমানা তা নতুন করে নির্ধারণ করা। সহজ কথায় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা এলাকার আসনগুলির পুনর্বিন্যাস বা নতুন করে আসন সংখ্যা বৃদ্ধি করাই হলো ডিলিমিটেশন। বর্তমান প্রেক্ষাপটটা কি? এই গত কয়েকদিন আগে 2026 সালের 16 এপ্রিল কেন্দ্র সরকার লোকসভাতে 3টে গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসে। এই 3টের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে 131তম সংবিধান সংশোধনী বিল, 2 নম্বর হচ্ছে ডিলিমিটেশন বিল 2026, আর 3 নম্বর হলো ইউনিয়ন টেরিটরি অ্যামেন্ডমেন্ট বিল বা কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল। এই গুরুত্বপূর্ণ 3টি বিল নিয়ে আসে। এবার এই বিলগুলোর পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখি। এবার দেখো, এই ডিলিমিটেশনের মূল লক্ষ্যটা আসলে কি। বর্তমান ভারতীয় রাজনীতি, বিশেষ করে ভারতের লোকসভার আসন সংখ্যা হলো 543টি, কিন্তু এই বিলে কি বলা হয়েছে যে এই 543 থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হবে 850 টোটাল, যার মধ্যে 815টি হবে বিভিন্ন রাজ্যের জন্য এবং বাকি যে 35টি থাকবে সে 35টি আসন বৃদ্ধি করা হবে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। আর কি লক্ষ্য? ডিলিমিটেশনের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন আসনকে পুনর্গঠন করা, অর্থাৎ যে সমস্ত জায়গায় জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানো যায় সেগুলোকে বৃদ্ধি করা। আর কি করা? মহিলাদের জন্য আসন বৃদ্ধি করা। আর কি লক্ষ্য? এসটি এবং এসসিদের জন্য নতুন করে আসন সংরক্ষণের ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে গত 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার লোকসভাতে একটি বিল নিয়ে আসে যেটাকে বলা হয় ডিলিমিটেশন বিল। কিন্তু এই বিল পাশ করাতে গেলে লোকসভার মোট সদস্য সংখ্যার 2/3 সমর্থন দরকার হয়, কিন্তু সরকার এই সমর্থন লাভে ব্যর্থ হয়, তাই ডিলিমিটেশন বিলটি বর্তমানে রিজেক্ট হয়েছে। এবার দেখো, যদি ডিলিমিটেশন বিলটা পাস হয়ে যায় আইনসভায় তবে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে। প্রথম পরিবর্তন হবে লোকসভার যে আসন সংখ্যা রয়েছে লোকসভার, সেটা অবশ্যই পরিবর্তন হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আর কি হবে? বিভিন্ন রাজ্য বিধানসভার আসন সংখ্যা পরিবর্তন হবে। আর কি? প্রতিটা রাজ্য বিধানসভার আসনের যে মূল এলাকা সেটা পরিবর্তন হবে। তারপর কি পরিবর্তন হবে? বিভিন্ন নাগরিকদের যে কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার এলাকা সেটা পরিবর্তন হতে পারে। উন্নয়নের ধারা বদলে যেতে পারে। নতুন করে শাসক বা নতুন করে তাদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা হবে, ফলে তারা নতুন প্রতিনিধিত্বের সুযোগ দিতে পারে। এই সমস্ত পরিবর্তন ডিলিমিটেশন বিলের দ্বারা হতে পারে। এবার দেখো, কারা লাভবান হবে? ডিলিমিটেশন বিল যদি পাস হয় তাহলে কারা লাভবান হবে? যে সমস্ত রাজ্যের, ভারতবর্ষে যে সমস্ত রাজ্যের জনসংখ্যা বেশি বা যে সমস্ত রাজ্যের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সে সমস্ত রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। যেমন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলি, ইউপি বা বিহার বা মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, তাই কি হবে? এই সমস্ত রাজ্যের আসন সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। আর কোন কোন রাজ্য বা কি ক্ষতি হবে দেখো তো, যে সমস্ত রাজ্যগুলির জনসংখ্যা সেইভাবে বৃদ্ধি পায়নি অথবা কমে গেছে সে সমস্ত রাজ্যের আসন সংখ্যা অনেকটা কমে যেতে পারে বা অপরিবর্তিত থেকে যেতে পারে। যেমন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলি, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, এই সমস্ত রাজ্যের আসন সংখ্যা যা আছে তাই থাকবে অথবা কমে যেতে পারে। ফলে এই সমস্ত রাজ্যগুলি, দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলি ডিলিমিটেশনের দ্বারা সেইভাবে উপকৃত হবে না।
এবার আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে। দেখো, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 10 কোটির বেশি, কিন্তু তার আগে 2011 সালে যখন লাস্ট জনগণনা হয়েছে সেই সময় পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল 9 কোটির কিছুটা বেশি। অল্প হলেও পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই মাত্রায় বৃদ্ধি খুব একটা পায়নি। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে, আসন সংখ্যা যা ছিল সেটাই থাকতে পারে, অথবা অল্প কিছু আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিলিমিটেশনের দ্বারা উপকৃত হওয়ার বা খুব একটা লস হওয়ার তেমন কোনো ব্যাপার থাকবে না। এবার দেখো, এই ডিলিমিটেশন কেন প্রয়োজন হয়, ডিলিমিটেশনের প্রয়োজনীয়তা কোথায়। দেখো, সময়ের সাথে সাথে দেশের বা রাজ্যের জনসংখ্যা বাড়তে থাকে এবং মানুষের বাসস্থান অনেক সময় পরিবর্তন হয়। ফলে কি হয় বলতো, কোনো এলাকার জনসংখ্যা হয়তো ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়, আবার কোনো কোনো এলাকার জনসংখ্যা কমে যায়। ফলে কি হয়, সেই এলাকার ভোটার সংখ্যারও পরিবর্তন হয়। এইবার ডিলিমিটেশনের লক্ষ্যটা কি, যাতে ভোটার সংখ্যাকে সমান রেখে সব জায়গায় একই রেখে আসন সংখ্যার পুনর্বিন্যাস করা যায়, সেই কারণে ডিলিমিটেশন প্রয়োজন। আর এজন্যই যাতে প্রত্যেকটি সংসদীয় বা বিধানসভা এলাকার ভোটার সংখ্যাকে সমান অনুপাতে রেখে আসন সংখ্যাকে পুনর্বিন্যাস করা যায়, সেই কারণে ডিলিমিটেশন প্রয়োজন হয়। এবার এই ডিলিমিটেশন কারা করে, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া, এই কমিশনকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে। এই কমিশনের দ্বারা ভারতবর্ষে ডিলিমিটেশনের প্রক্রিয়া হয়ে থাকে। সংবিধানের 82 নম্বর ধারা অনুযায়ী ডিলিমিটেশনের যাবতীয় প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে থাকে। ডিলিমিটেশন প্রক্রিয়া কিসের ভিত্তিতে হয়, সর্বশেষ ভারতবর্ষে যে আদমশুমারি বা সেন্সাস 2011 সালে লাস্ট ভারতবর্ষের সেন্সাস বা জনগণনা হয়েছে, আদমশুমারি, এই জনগণনার ভিত্তিতেই ডিলিমিটেশন প্রক্রিয়া হয়ে থাকে। ডিলিমিটেশনের ফলে কি হয় বলতো, জনসংখ্যা পরিবর্তনের সাথে সাথে লোকসভায় এবং বিভিন্ন রাজ্যের কত সংখ্যক আসন থাকবে সেটা এই ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হয়। ফলে এই প্রক্রিয়া অনেক সময় রাজনৈতিক বিতর্ক তৈরি করে, কারণ উত্তর ভারতের রাজ্যগুলি সবসময়তেই জনসংখ্যার নিরিখে এগিয়ে থাকে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি জনসংখ্যার নিরিখে পিছিয়ে থাকে। ফলে উত্তর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে ডিলিমিটেশন নিয়ে অনেক সময় মতদ্বন্দ্ব তৈরি হয়। আর এই কারণেই গত 17 এপ্রিল 2026 যে ডিলিমিটেশন বিল লোকসভায় উত্থাপিত হয় তা কিন্তু সমর্থন না পাওয়ার ফলে সম্পূর্ণভাবে বিলটি রিজেক্ট হয়েছে।